আপনি কে ভাই? এই মাঝরাতে রেল লাইনে কি করছেন? লোকটা এক অদ্ভুত শুকনো খসখসে গলায় উত্তর দিল, আমি সামনেই থাকি। নানা ভাই আবার জিজ্ঞেস করলেন, সামনে থাকেন তো এত রাতে ওই গাছের নিচে ভাবে দাঁড়িয়ে কি করছিলেন? লোকটা কোনো উত্তর না দিয়ে সোজা নানার হাতের মিষ্টির হাঁড়িটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তোমার হাতের ওটা কি? খুব সুন্দর মিষ্টির ঘ্রাণ আসছে তো। মিষ্টি খাওয়াবে আমাকে? নানা ভাই গম্ভীর হয়ে বললেন, না, এটা আরেকজনের আমানত। ডিউটির খাতিরে আমি এটা করছি। আমানতের জিনিস থেকে আমি আপনাকে এক ফোঁটাও খাওয়াতে পারবো না। তবে হ্যাঁ, আপনি যদি মিষ্টি খেতে চান আমার সাথে স্টেশনে আসেন, সেখানে মিষ্টি আছে, আমি আপনাকে খাওয়াবো। কিন্তু লোকটা যেন স্টেশনে যাওয়ার কথা শুনতেই পেল না। সে জেদ ধরার মতো অদ্ভুত এক গোয়ার তুমি নিয়ে জোর গলায় বারবার বলতে লাগলো, না, আমি স্টেশনে যাব না। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Ruth.com The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি Ruth.com এর একজন নিয়মিত ও ভীষণ পুরনো শ্রোতা। প্রতি সপ্তাহের এই অনুষ্ঠানটির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি। এর আগেও আমি আপনার শোতে একটি সত্য ঘটনা লিখে পাঠিয়েছিলাম, যা হয়তো কোনো কারণে সিলেক্টেড হয়নি। আজকে আমি আবারও আমার নিজের আপন নানা ভাইয়ের জীবনে ঘটে যাওয়া এক চরম বাস্তব এবং হাড় কাঁপানো ঘটনা শেয়ার করার জন্য লিখছি। ঘটনাটি যেহেতু আমার নিজের নানা ভাইয়ের সাথে ঘটেছে, তাই ছোটবেলা থেকে ওনার নিজের মুখে আমি বহুবার এই লোমহর্ষক অভিজ্ঞতাটি শুনেছি। নানা যখন রাতের বেলা চাদর গায়ে দিয়ে আমাদের সামনে বসে এই রাতটার কথা বলতেন, ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমত। ওনার চোখের ভেতরে সেই পুরনো আতঙ্ক আমি পরিষ্কার দেখতে পেতাম। আজকে সেই সত্য ঘটনাটি আপনাদের পুরো Ruth.com পরিবারের সাথে শেয়ার করছি। ঘটনা আজ থেকে প্রায় 60 বছর আগের, অর্থাৎ দেশ স্বাধীনের পূর্বে 1968 সালের। নানা ভাই জামাল সাহেব তখন অবিভক্ত পাকিস্তান রেলওয়ে, পাকিস্তান ইস্টার্ন রেলওয়ের একজন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। ওনার পোস্টিং হয়েছিল উত্তরবঙ্গের সান্তাহার লাইনের ছোট ও নির্জন ছাতিয়ান গ্রাম স্টেশনে। সেখানে উনি বেশ কিছুদিন ধরে কর্মরত ছিলেন এবং স্টেশনের আশেপাশে সবাই ওনাকে এক নামে চিনত। চারিদিকে মাইলের পর মাইল খাঁ খাঁ করা ফসলের মাঠ, মাঝে মাঝে দু একটা বিশাল বট গাছ বা শিমুল গাছ, আর তার বুক চিরে চলে যাওয়া দুটো লোহার লাইন। রাতে স্টেশনের আলো বলতে ছিল কেবল কেবিন ঘরের কেরোসিনের লণ্ঠন। ডিউটি শেষে নানা ভাই স্টেশনের ঠিক পেছনেই ব্রিটিশ আমলের তৈরি রেলওয়ে স্টাফ কোয়ার্টারের একটা রুমে থাকতেন। লাল ইটের চুনকাম খসে পড়া বিশাল উঁচু সিলিংওয়ালা ভুতুরে এক দালান ছিল ওটা। আর ওই স্টেশনের যিনি প্রধান কর্মকর্তা বা হেড স্টেশন মাস্টার, যাকে সবাই বড়বাবু বলে ডাকত, ওনার কোয়ার্টারটাও ছিল নানার ঘরের ঠিক পাশেই। সেদিন কোনো কুয়াশা ছিল না, একদম সাধারণ একটা নিঝুম রাত। আকাশ পরিষ্কার থাকায় চারদিকের অন্ধকারটা যেন আরো বেশি গাঢ় আর কুচকুচে কালো লাগছিল। রাত তখন আনুমানিক 2টা। নানা ভাই ওনার ঘরের কাঠের ভারী দরজাটা ভালো করে খিল এঁটে বিছানায় শুয়ে সবেমাত্র চোখ বুজেছেন। ওনার শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছিল। ঠিক তখনই ঘরের দরজায় মৃদু আওয়াজ হল। নিঝুম রাতে এই শব্দে নানা ভাইয়ের ঘুমটা ভেঙে গেল। উনি ধরফর করে উঠে জিজ্ঞেস করলেন, কে? দরজার উপাস থেকে স্টেশনের পুরনো খালাসি কাশেম মিয়ার চেনা গলা পাওয়া গেল। জামাল সাহেব, ঘুমান নাই তো? পাশের কোয়ার্টার থেকে বড়বাবু পাঠাইছেন, একটু জরুরি দরকার।
নানা ভাই দরজা খুলতেই দেখলেন কাশেম মিয়া দাঁড়িয়ে আছে। ওনার হাতে একটা কাপড়ে ঢাকা মাটির হাঁড়ি, আর বাতাসে একটা তীব্র মাটির সুবাস। কাশেম মিয়া ফিসফিস করে বললেন, জামাল সাহেব, বড় বাবুর ঘরে এত বছর পর আল্লাহ একটা কন্যা সন্তান দিছেন। উনি পাশের কোয়ার্টারে স্টেশন স্টাফদের জন্য শহর থেকে খাঁটি ছানার মিষ্টি নিয়ে আইছেন। এই যে আপনার ভাগের মিষ্টির হাঁড়ি। আর বড়বাবু কইলেন, আউটার সিগন্যাল কেবিনে যে বুড়ো সুলতান মিয়া ডিউটি করতেছে, ওনারে যেন এই মিষ্টির হাঁড়িটা একটু কষ্ট করে দিয়ে আসেন। বুড়ো মানুষটা সারা রাত একা থাকে, খুশি হইব। নানা ভাই দেখলেন হাঁড়ির ভেতরে রসালো ছানার মিষ্টির তীব্র সুবাস বের হচ্ছে। জামাল নানা ভাই ভাবলেন, বড়বাবুর খুশির দিন, আর মাত্র 10-15 মিনিটেরই তো পথ। সিগন্যাল কেবিনটা রেড লাইনের ওপারেই। ছেলেবেলা থেকে আমাদের গ্রাম বাংলার মুরব্বীদের মুখে একটা কথা শুনে এসেছি, মাঝরাতে খোলা মিষ্টি জাতীয় জিনিস একা বহন করে পথ চলতে নেই, কারণ এসব জিনিসের প্রতি অলৌকিক কিছু শক্তির তীব্র আকর্ষণ থাকে। নানা ভাই তখন তরুণ, ওনার মাথায় এসব কুসংস্কার ছিল না। উনি ওনার হাতের ভারী মেটালের এভারেডি টর্চটা নিলেন, আর অন্য হাতে মিষ্টির হাঁড়িটা নিয়ে সেই কুচকুচে কালো অন্ধকারের মধ্যে বের হয়ে গেলেন। স্টেশন বিল্ডিং পার হয়ে নানা ভাই যখন আউটার লাইনের দিকে রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন চারিদিক এতটাই নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দ আর পায়ের নিচে পাথরের কর্মর শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। টর্চের তীব্র সাদা আলোটা ওনার সামনের রেল লাইনকে চিরে এগিয়ে যাচ্ছিল। লাইনের উপর দিয়ে কিছু দূর হাঁটার পর নানা ভাইয়ের প্রথম খটকা লাগলো। ওনার পরিষ্কার মনে হলো ওনার ঠিক পেছনে পেছনে কেউ একজন হাঁটছে। রেল লাইনের পাথরের ওপর দিয়ে কেউ হাঁটলে যেরকম কর্মর শব্দ হয়, ঠিক ওনার পায়ের শব্দের টাইমিং মিলিয়ে মিলিয়ে আর একটা পায়ের শব্দ হচ্ছে। নানা ভাই যখন একটু জোরে হাঁটছেন, পেছনের শব্দটাও জোরে হচ্ছে। নানা ভাই যখন থমকে দাঁড়াচ্ছেন, পেছনের শব্দটাও থেমে যাচ্ছে। নানা ভাই ভাবলেন, হয়তো কোনো পাহারাদার বা চেনা কেউ আসছে। উনি পেছন ঘুরে টর্চের আলো ফেলে ডাকলেন, কে? কাশেম মিয়া নাকি? কিন্তু টর্চের আলো ওই কুঁচকুঁচে কালো অন্ধকারে ছাড়া পেছনে কাউকেই দেখা গেল না। চারিদিক একদম থমথমে। নানা ভাই মনে একটু সাহস এনে আবার হাঁটা শুরু করলেন, কিন্তু এবার আর পেছনের শব্দ নয়। আউটার সিগন্যালের ঠিক আগের একটা কালভার্টের কাছে আসতেই নানা ভাইয়ের টর্চের আলোর সামনে একটা অবয়ব ধরা পড়ল। লাইন ঘেঁষে একটা মরা শিমুল গাছের নিচে একটা লোক একদম অনড় দাঁড়িয়ে আছে। এই কুঁচকুঁচে কালো মাঝরাতে জনমানবহীন রেল লাইনে একটা লোককে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নানা ভাইয়ের বুকের ভেতরটা ছেদ করে উঠল। লোকটার পরনে ছিল একটা ধুলি ধূসরিত পুরনো পাঞ্জাবি। নানা ভাই টর্চের আলোটা লোকটার মুখে ফেলতেই দেখলেন লোকটা একদম পলকহীন চোখে ওনার দিকে তাকিয়ে আছে। নানা ভাই কিছুটা ভয় পেলেও নিজেকে শক্ত রেখে লোকটাকে পার হয়ে সামনে এগিয়ে যেতে চাইলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হল নানা ভাই যেই লোকটাকে পার হলেন, লোকটাও কোনো শব্দ ছাড়া একদম নিঃশব্দে নানা ভাইয়ের সাথে সাথে 2-3 হাত দূর থেকে হাঁটতে শুরু করল। নানা ভাই এবার সোজা লোকটার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি কে ভাই? এই মাঝরাতে রেল লাইনে কি করছেন? লোকটা এক অদ্ভুত শুকনো খসখসে গলায় উত্তর দিল, আমি সামনেই থাকি। নানা ভাই আবার জিজ্ঞেস করলেন, সামনে থাকেন তো এত রাতে ওই গাছের নিচে ভাবে দাঁড়িয়ে কি করছিলেন? লোকটা কোনো উত্তর না দিয়ে সোজা নানার হাতের মিষ্টির হাঁড়িটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তোমার হাতের ওটা কি? খুব সুন্দর মিষ্টির ঘ্রাণ আসছে তো, মিষ্টি খাওয়াবে আমাকে? নানা ভাই গম্ভীর হয়ে বললেন, না, এটা আরেকজনের আমানত। ডিউটির খাতিরে আমি এটা করছি। আমানতের জিনিস থেকে আমি আপনাকে এক ফোঁটাও খাওয়াতে পারবো না। তবে হ্যাঁ, আপনি যদি মিষ্টি খেতে চান আমার সাথে স্টেশনে আসেন, সেখানে মিষ্টি আছে, আমি আপনাকে খাওয়াবো। কিন্তু লোকটা যেন স্টেশনে যাওয়ার কথা শুনতেই পেল না। সে জেদ ধরার মতো অদ্ভুত এক গোয়ার তুমি নিয়ে জোর গলায় বারবার বলতে লাগলো, না, আমি স্টেশনে যাব না, আমি এখানেই খাবো।
আমাকে এখনই মিষ্টি দিন। লোকটার গলার আওয়াজটা আস্তে আস্তে মানুষের গলার স্বাভাবিকতা হারিয়ে কেমন যেন ভারী আর ভয়ঙ্কর হয়ে উঠছিল। যখন ওটার জোর করাটা একদম অতিরিক্ত পর্যায়ে চলে গেল এবং সে মিষ্টির হাঁড়িটার দিকে হাত বাড়াতে গেল, তখন নানা ভাই রাগে আর নিজের আত্মরক্ষার তাগিদে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। নানা ভাই ওনার ডান হাতটা শক্ত করে মুঠোতে ধরে নিজের পুরো শক্তি দিয়ে লোকটার চোয়াল লক্ষ্য করে সপাটে এক ঘুষি মারলেন। আর ঘুষিটা লাগার সাথে সাথেই এক অলৌকিক বিভীষিকা ঘটল। মনে হলো কোনো মানুষের মাংসে বা হাড়ের চোয়ালে নয়, বরং একটা কুচকুচে কালো শূন্যতার ভেতর নানার হাতটা গলে ঢুকে গেল। কোনো হাড় মাংসের স্পর্শই ওনার হাতে লাগল না, অথচ প্রচন্ড এক অবশ করা হিমশীতল অনুভূতি ওনার আঙুল বেয়ে পুরো শরীরের চাবুকের মতো ছড়িয়ে পড়ল। আর ঘুষি খাওয়ার সাথে সাথেই সেই লোকটা ছিটকে গিয়ে লাইনের ধারের ঘন ঝোপঝাড়ের মধ্যে গিয়ে আছাড় খেয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তেই নানা ভাইয়ের পুরো গায়ে একটা তীব্র গরম ভাঁপের মতো অনুভূতি হলো, যেন কেউ ওনার গায়ের উপর জ্বলন্ত চুল্লির দরজা খুলে দিয়েছে। আর ওই ঝোপঝাড়ের ভেতর থেকে এক অবর্ণনীয় ভারী এবং গমগমে অসরজি গলার আওয়াজ পুরো চারপাশ কাঁপিয়ে তীরের মতো ওনার কানের ভেতর বিঁধল। সেই অদৃশ্য অবয়বটা তীব্র ক্ষোভ আর প্রতিহিংসার সুরে চিৎকার করে বলে উঠল, এটা তুই ঠিক করিসনি জামাল, এর প্রতিশোধ আমি নেব। না ভাই চমকে উঠে ঝোপের দিকে টর্চের আলো ফেললেন, কিন্তু দেখলেন ঝোপের ভেতর কেউ নেই। লোকটা একদম শূন্যে গায়েব হয়ে গেছে। নানা ভাই তখন পুরো হাঁপাচ্ছেন, ওনার হাতটা তখনও বরফের মতো ঠান্ডা হয়ে কাঁপছে। উনি বুঝতে পারলেন এটা কোনো স্বাভাবিক মানুষের কাণ্ড না, কুচকুচে এই অন্ধকারে নির্ঘাত কোনো প্রেত বা খারাপ বাতাস ওনার পিছু নিয়েছে। নানা ভাই পকেট থেকে দ্রুত ওনার বিড়ির বান্ডেল আর দেশলাই বের করে একটা বিড়িতে আগুন ধরালেন এবং সেটা হাতে নিয়ে লাইনের ওপর দিয়ে হন হন করে হাঁটতে লাগলেন। কিন্তু সেই অদৃশ্য অবয়বের ফিস ফিসে ক্রুদ্ধ কণ্ঠস্বর, আমাকে মিষ্টি দে, আমাকে মিষ্টি দে, অনবরত ওনার মাথার ভেতর প্রতিধ্বনিত হতে লাগল। নানা ভাই কোনো দিকে কান না দিয়ে শুধু বিড়িতে লম্বা টান দিচ্ছিলেন আর হাঁটছিলেন, যাতে আগুনের তেজটা কোনোভাবেই ওনার চারপাশ থেকে নিভে না যায়। এভাবে প্রায় 10 মিনিট হাঁটার পর নানা ভাই অবশেষে আউটার সিগন্যাল কেবিনে এসে পৌঁছালেন। কেবিনের ভেতরে বুড়ো সুলতান মিয়া হ্যারিকেন জ্বালিয়ে বসেছিলেন। নানা ভাই তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। উনি কাঁপতে কাঁপতে সুলতান মিয়াকে মিষ্টির হাঁড়িটা দিয়ে রাস্তায় ওনার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা খুলে বললেন। সব শুনে বুড়ো সুলতান মিয়ার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। সুলতান মিয়া নানার দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, জামাল সাহেব, আপনি তো কোনো মানুষের পাল্লায় পড়েন নাই। নির্ঘাত কোনো প্রেত বা অন্ধকার পথের খারাপ বাতাস আপনাকে ধরেছিল। আপনি ওকে আঘাত করেছেন, ও এটার শোধ নিবে। আপনি এক কাজ করেন, আমার এই জ্বলন্ত হ্যারিকেনটা সাথে নিয়ে যান। এই অন্ধকার পথের জিনিসগুলো আগুনের তেজ আর আলোর সম্মুখ দিয়ে সহজে আসতে পারে না। আগুনকে ওরা জমের মতো ভয় পায়। এই হ্যারিকেনটা উঁচিয়ে ধরে সাবধানে কোয়ার্টারে যান। নানা ভাই সুলতান মিয়াকে সব জানিয়ে ওনার জলজ্যান্ত হ্যারিকেনটা হাতে নিলেন এবং পকেট থেকে আরেকটা বিড়ি বের করে সেটা ধরিয়ে কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দিলেন। ওনার এক হাতে ছিল টর্চ আর অন্য হাতে জ্বলন্ত হ্যারিকেন। কিন্তু ফেরার পথে আসল বিভীষিকা ওনার জন্য ওঁত পেতেছিল। নানা ভাই যখন মাঝ রাস্তায় এসেছেন, চারিদিকের বাতাস যেন হঠাৎ একদম থমকে গেল। ঝিল্লির ডাকও যেন বন্ধ হয়ে গেল। টর্চের আলো সোজা সামনে ফেলতেই নানা ভাইয়ের বুকের ভেতরটা ধরফর করে উঠল। উনি দেখলেন ওনার বড়জোর 20-25 হাত সামনে রেল লাইনের মাঝখানে কুচকুচে কালো বিশাল সাইজের এক কুৎসিত কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরের চোখ দুটো সাধারণ পশুর মতো ছিল না, ওগুলো জ্বলন্ত কয়লার মতো দগদগ করছিল।
সে দূর থেকেই নানাভাইকে লক্ষ্য করে দাঁত খিঁচিয়ে এক বিভৎস ভঙ্গিতে গর্জন করছিল। নানাভাই বুঝতে পারলেন মিষ্টি না পেয়ে সেই খারাপ বাতাসটাই এবার এই হিংস্র পশুর রূপ নিয়ে ওনার সামনে এসে পথ আটকে দাঁড়িয়েছে। ভয়ে নানার মেরুদণ্ড দিয়ে একটা হাড় হিম করা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিন্তু নানাভাই সুলতান মিয়ার কথাগুলো মনে মনে আওড়াতে লাগলেন। এরা আগুনকে ভয় পায়। নানাভাই ওটার চোখের দিকে টর্চের তীব্র আলোটা ফিক্সড রাখলেন, আর অন্য হাতে জ্বলন্ত হ্যারিকেন আর বিড়িটা উঁচিয়ে ধরে নিজের পুরো মানসিক শক্তি এক করে মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। এক চুলও নিজের রাস্তা থেকে না নড়ে উনি সোজা ওটার চোখের দিকে তাকিয়ে সেই আগুনের তেজ সাথে নিয়ে বুক ফুলিয়ে হেঁটে যেতে লাগলেন। ঠিক তখনই এক অলৌকিক কাণ্ড ঘটল। নানাভাই যখন কুকুরটার একদম কাছাকাছি পৌঁছাতে যাবেন, ঠিক তখনই ওনার পেছনের ডাউন লাইনের দূর থেকে একটা মৃদু ঘর ঘরে শব্দ ভেসে এলো। নানাভাই আর চোখে তাকিয়ে দেখলেন রেল লাইনের একটা ট্রলি ঠেলে রাতের পাহারাদার আর কিছু গ্যাং স্টাফ লণ্ঠন হাতে ওই পথ দিয়েই স্টেশনের দিকে আসছে। মানুষের সেই কোলাহল, পায়ের আওয়াজ আর লণ্ঠনের আলো চোখের পলকে ওই লাইনের ওপর এসে পড়তেই কুকুর রূপী সেই অশুভ ছায়াটা একটা তীব্র গোঙানি দিয়ে লাইনের পাশের অন্ধকারের মধ্যে লাফ দিয়ে উধাও হয়ে গেল। পাহারাদারদের ঠিক ওই সময়ে ওখানে এসে পড়াটাই ছিল নানার জন্য পরম সৌভাগ্য, নইলে হয়তো সেই হিংস্র পশুটা নানাকে একা পেয়ে বড় কোনো ক্ষতি করে ফেলত। নানাভাই আর একটুও সময় নষ্ট না করে পাহারাদারদের সাথে সাথে এক প্রকার দৌড়ে কোয়ার্টারের দিকে চলে এলেন এবং নিজের রুমে এসে ঢুকে কাঠের প্রধান দরজাটা সজোরে বন্ধ করে শক্ত করে খিল এঁটে দিলেন। ভেতরে এসে উনি সুলতান মিয়ার সেই কেরোসিনের হ্যারিকেনটার আলো একদম বাড়িয়ে নিজের ঠিক পাশে এনে রাখলেন। সারা রাত ওনার চোখ আর বন্ধ হয়নি। অবশেষে যখন ভোর হল, সকালের দিকে ওনার শিফট শেষ হতেই উনি আর কোয়ার্টারে এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা নিজের গ্রামের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। বাসায় পৌঁছে নানাভাই ওনার মাকে রাতের পুরো ঘটনাটা খুলে বললেন। সব শুনে নানাভাইয়ের মা ভয়ে শিউরে উঠলেন আর বললেন, সর্বনাশ জামাল, তুই তো কোনো সাধারণ মানুষের পাল্লায় পড়িসনি। তুই নিখাত কোনো খবিশের খপ্পরে পড়েছিলি। মিষ্টির সুবাস ওদের তীব্র টানে। মা ওনাকে খুব সাবধানে থাকতে বললেন এবং দোয়া পড়ে ফোঁ দিয়ে দিলেন। সরকারি চাকরি, তাই নানাভাইকে আবার ওনার ডিউটিতে ফিরতেই হল। দেখতে দেখতে দিন শেষ হয়ে আবারও রাত নেমে এলো। সারা রাত জংশনে ডিউটি শেষ করে ভোর রাতের দিকে নানাভাই যখন ক্লান্ত শরীর নিয়ে কোয়ার্টারে নিজের ঘরে ফিরলেন, তখন রাত আনুমানিক 3টা। নানাভাই ঘরে ঢুকে দরজা আটকে চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। সারাদিনের ধকল ও মানসিক ক্লান্তির কারণে বিছানায় গা এলিয়ে দিতেই ওনার চোখটা লেগে এসেছিল। উনি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই পুরো ঘরের নিস্তব্ধতা চিরে বাইরে লাইন থেকে ওনার কানে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। কুচকুচে কালো মাঝরাতে জনমানবহীন নির্জন রেল লাইনের ওপর কি যেন শুকনো পাতা বা খড়কুটো ঝাড়ু দিচ্ছে। নিঝুম রাতে একঘেয়ে এই খসখসের শব্দটা ওনার ঘুমের ভেতর ক্রমাগত হানা দিতে লাগল। নানাভাইকে বিভ্রান্ত ও প্রভাবিত করার জন্যই যেন শব্দটা সামনে চলে যাচ্ছিল। শব্দের তীব্রতায় ওনার গভীর ঘুমটা একসময় ভেঙে গেল। চোখ মেলেও নানাভাই শুনতে পেলেন শব্দটা তখনও বাইরে থেকে আসছে। এই মাঝরাতে এমন একটা শব্দ ওনার কানে এতটাই অদ্ভুত লাগছিল যে উনি আর শুয়ে থাকতে পারলেন না। নানাভাই ভাবলেন, এই মাঝরাতে রেল লাইনের ওপরে ঝাড়ু দেওয়ার মতো পাগল কে হতে পারে? রেলের ঝাড়ুদারদের তো এত রাতে কোনো ডিউটি থাকে না। কৌতূহল আর বিরক্তি সামলাতে না পেরে নানাভাই বিছানা থেকে উঠলেন। কোয়ার্টারে ঘরের ভারী কাঠের জানলাটার খিল খুলে উনি বাইরে তাকালেন। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে উনি চোখ কুঁচকে ভালো করে লক্ষ্য করে দেখলেন
স্টেশনের লাইনের ওপর একজন মানুষ ঝুঁকে পড়ে কাঠি ঝাড়ু দিয়ে খুব মন দিয়ে লাইনের পাথরগুলো ঝাড়ু দিচ্ছে। ওনার পরনে ধূলিধূসরিত পুরনো একটা পাঞ্জাবি টাইপের কিছু, কিন্তু চারিদিকের অন্ধকারের কারণে ওনার চেহারাটা কোনোভাবেই পরিষ্কার বোঝা যাচ্ছিল না। নানা ভাই জানালা দিয়ে মুখ বাড়িয়ে এক অদ্ভুত ঘোরের বশে চিৎকার করে বলতে লাগলেন, কে রে ওখানে? এই মাঝরাতে কি করিস লাইনে? কিসের প্রতিশোধ নিবি তুই? আয় আমার সামনে, আয়। কিন্তু ওনার প্রশ্নে সেই ঝাড়ুদার কোনো সাড়া দেয় না। সে ওভাবেই এক লয়ে ঝাড়ু দিয়ে চলল। ওটার ওই অদ্ভুত নীরবতা দেখে নানা ভাই আর ঘরে বসে থাকতে পারলেন না। উনি ওনার হাতের সেই ভারী মেটালের এভারেডি টর্চ লাইটটা নিলেন, ঘরের প্রধান দরজাটা খুলে একাই সেই কুচকুচে কালো অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়লেন। নানা ভাই যখন দরজা খুলে বাইরে পা রাখলেন, ওনার মগজে তখন এক অদ্ভুত অলৌকিক ঘোর কাজ করছিল। ওনার মাথায় আগের রাতের কোনো চিন্তাই আসছিল না। ওনার মনে শুধু একটাই জেদ কাজ করছিল, যে কোনো মূল্যে এই ঝাড়ুদারের কাছে যেতে হবে এবং ও কে তা জানতে হবে। নানা ভাই রেল লাইনের পাথরের ওপর নেমে টর্চের তীব্র আলোটা সরাসরি ওই ঝাড়ুদারটার উপরে ফেললেন। আলোটা পড়তেই লোকটা ঝাড়ু দেয়া বন্ধ করল না, বরং সে ওভাবেই লাইনের পাথর ঝাড়ু দিতে দিতেই খুব স্বাভাবিক গতিতে সামনের দিকে এগোতে লাগল। নানা ভাই ওনার কাছে যাওয়ার চেষ্টা করতে একটু জোরে পা চালালেন, কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল। নানা ভাই যখন একটু জোরে হাঁটছেন, তখনও ওনার সামনের দূরত্বটা কমছে না, বরং ওটা আরো বেড়ে যাচ্ছে। নানা ভাই লাইনের ওপর প্রায় দৌড়াতে শুরু করলেন। লোকটা কোন রকম তাড়াহুড়ো ছাড়াই আগের মতোই স্বাভাবিক গতিতে ঝুঁকে ঝুঁকে ঝাড়ু দিয়ে যাচ্ছে, অথচ নানার সাথে ওনার দূরত্বটা ক্রমাগত কোনো এক অলৌকিক কারণে আরো বাড়ছে, যেন নানা এক অদ্ভুত আকর্ষণে অন্ধকারের গভীরে ক্রমাগত এগিয়ে যাচ্ছেন, তাকে টেনে নিয়ে যাচ্ছে। ওনারা হাঁটতে হাঁটতে কখন যে সেই চেনা মরা শিমুল গাছটার কাছাকাছি চলে এসেছেন, নানা ভাইয়ের নিজেরও সেই খেয়াল ছিল না। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে একটা জোরালো ধাক্কা এসে পড়ল নানা ভাইয়ের পিঠে। নানা ভাই চমকে উঠে যেন এক গভীর স্বপ্ন বা ঘোর থেকে ধড়মড় করে জেগে উঠলেন। ওনার হাতের টর্চের আলোটা মাটিতে পড়ে গেল। ওনার ভেতরে সেই তীব্র ঘোরটা এক সেকেন্ডে কেটে গেল। নানা ভাই তখন পূর্ণ হুঁশে ফিরে চারিদিকে তাকালেন। ওনার কলিজা শুকিয়ে গেল। উনি দেখলেন ওনার সামনে কোনো ঝাড়ুদার নেই, চারপাশ একদম ফাঁপা আর জনমানবহীন। উনি ঠিক ওনার সেই চেনা মরা শিমুল গাছটার নিচে দাঁড়িয়ে আছেন, যেখানে প্রথম রাতে ওনাকে সেই বিভীষিকা তাড়া করেছিল। আর ওনার ঠিক পাশে টর্চ আর লণ্ঠন হাতে হাঁপাচ্ছেন স্টেশনেরই পুরনো খালাসি কাশেম মিয়া। আর ওনার সাথে আছেন জংশনের আরেকজন নৈশ প্রহরী। কাশেম মিয়া নানার কাঁধ ধরে জোরে জোরে ঝাঁকাতে ঝাঁকাতে এক বুক আতঙ্ক নিয়ে বললেন, জামাল ভাই, জামাল ভাই, আপনি এত রাতে এখানে কি করছেন? কি হচ্ছে আপনার? নানা ভাই তখনও কাঁপছেন, ওনার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কাশেম মিয়া তখন হাঁপাতে হাঁপাতে বললেন, জামাল ভাই, রাত 3:15টার দিকে আমি কোয়ার্টারের বারান্দার দিকে আসছিলাম। হঠাৎ দেখি আপনি আপনার নিজের ঘরের প্রধান দরজাটা খুলে এক অদ্ভুত ঘোরের মধ্যে কার সাথে যেন একা একাই জোরে জোরে চিৎকার করতে করতে বারান্দা দিয়ে বের হয়ে চলে গেলেন। আপনি শূন্যে হাত নেড়ে বলছিলেন, আয় সামনে আয়, কার প্রতিশোধ নিবি তুই? আমি অবাক হয়ে আপনাকে ডাকলাম, কিন্তু আপনি আমার কথায় কোনো সাড়াই দিলেন না। আপনি সোজা রেল লাইনের উপর নেমে ওই কুচকুচে অন্ধকারের দিকে হন হন করে হাঁটা শুরু করলেন। আপনার এই অদ্ভুত আচরণ দেখে আমার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে পাশের ঘর থেকে এই পাহারাদার ভাইকে ডেকে তুললাম। আমরা দুজন লণ্ঠন আর টর্চ নিয়ে আপনার পেছনে পেছনে দৌড়াতে লাগলাম। আমরা লাইনের ওপর দিয়ে আসার সময় আপনাকে কতবার যে পেছন থেকে ডেকেছি, আপনি একবারও পেছনের দিকে তাকাননি, সাড়াও দেননি। আপনি এক নাগাড়ে এই মরা শিমুল গাছের দিকে হেঁটে আসছিলেন। একদম শেষ মুহূর্তে এসে আমরা আপনাকে দৌড়ে ধরলাম। জামাল ভাই, কার সাথে কথা বলছিলেন? হাঁটছিলেন কার সাথে? কাশেম মিয়ার এই বাস্তব কথাগুলো শোনার সাথে সাথেই নানা ভাইয়ের মাথার ভেতর এক প্রচন্ড বিস্ফোরণ হল। ওনার মনে পড়ে গেল প্রথম রাতের সেই ভয়ঙ্কর হুমকিটা। সেই ধূলিধূসরিত পাঞ্জাবি পরা অবয়বটা ওনাকে বলেছিল, সে প্রতিশোধ অবশ্যই নেবে।
নানাভাই এক মুহূর্তে বুঝতে পারলেন এই ঝাড়ুদার অন্য কেউ ছিল না, ওটা ছিল সেই অসন্তুষ্ট আত্মার প্রতিশোধের মায়াজাল, যা ওনাকে সম্মোহন করে টেনে এনেছিল এই মরা শিমুল তলায়। ওনার শরীরটা ভয় বরফের মতো ঠান্ডা হয়ে এলো। ওনার চোখের সামনে চারিদিকের রেল লাইন আর মরা শিমুল গাছটা লাটিমের মতো ঘুরতে লাগলো। উনি তীব্র এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে কাশেম মিয়ার কোলের উপর লুটিয়ে পড়লেন। এই ঘটনার পর আমার নানা ভাই রেলওয়ের সেই চাকরি থেকে ইস্তফা দিয়ে নিজের গ্রামে ফিরে আসেন। ছাতিয়ান গ্রাম স্টেশনে উনি আর একটা রাতও কাটাননি। আজ এত বছর পর যখন পুরো ঘটনাটি চিন্তা করি, তখন বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে সময় যদি কাশেম মিয়া ঠিক সময়ে বারান্দায় না আসতো আর নানা ভাইকে ওইভাবে চিৎকার করতে করতে বের হতে না দেখত, তাহলে হয়তো নানা ভাই সেদিন ওই মরা শিমুল গাছ তলার অন্ধকার থেকে আর বেঁচে ফিরতেন না। সেই অশরীরী জিনিসটা ওনার প্রতিশোধ ঠিকই তুলে নিত। সেই রাতে নানা ভাই আসলে কার ঝাড়ু দেয়ার শব্দে ঘর থেকে বের হয়েছিলেন, আর কাশেম মিয়া না থাকলে কি ঘটত? এই রহস্য আজ 60 বছর পরেও অমীমাংসিত। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুষ্ঠানে আপনার নিজের কণ্ঠে শ্রোতাদের পড়ে শোনানোর জন্য বিশেষ অনুরোধ রইল। লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তবে দয়া করে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের পরিবারে এরকম আরো অনেক লোমহর্ষক এবং বাস্তব ঘটনা ঘটেছে, যা আমাদের মুরব্বীদের জীবনের সাথে সরাসরি জড়িত। ভবিষ্যতে সময় এবং সুযোগ পেলে অবশ্যই সেগুলো শেয়ার করব। ভূত.com পরিবারের জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন। এই বলেই ঘটনাটি শেষ করেছেন মাসুম, ঢাকা মিরপুর থেকে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা আরো বেশি ঘটনা প্রত্যাশা করি আপনার কাছ থেকে। আশা করছি ভবিষ্যতেও আপনি ঘটনা পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।